বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। প্রুনিং করার পর জবা গাছের কি পরিচর্যা করতে হবে, কি খাবার প্রয়োগ করতে হবে, এই নিয়েই আজকের আমার ভিডিও। ফেব্রুয়ারি মাসে আমি আমার বাগানের জবা গাছের প্রুনিং, রুট প্রুনিং, রিপোর্টিং সমস্ত কিছু কাজ করে ফেলেছি। তো সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। কারণ ফেব্রুয়ারি মাস হলো আদর্শ সময় এই সমস্ত কাজ করার। রিপোর্টিং, প্রুনিং বা প্রুনিং যে কোনো কাজ ফেব্রুয়ারি মাসে না করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তবে এখনও দেরি হয়নি বন্ধুরা, তোমরা মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারো। বন্ধুরা, জবা গাছ রিপোর্টিং করার পর যদি খুব ভালো গ্রোথ না হয় তাহলে কি খাবার প্রয়োগ করতে হবে এবং কি পরিচর্যা করতে হবে, যে পরিচর্যাগুলো করলে গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই, তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে গ্রোথ। সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করি আজকে আমি আমার জবা গাছের পরিচর্যা করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করার বেশ কিছুদিন পর আমি আমার বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু একটা মিষ্ট জৈব খাবার প্রয়োগ করেছিলাম। কারণ রিপোর্টিং করার পর সবসময় একটা ভারী খাবার গাছে প্রয়োগ করতে হয়, যে খাবার প্রয়োগ করলে গাছ কিন্তু খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। তো যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তা সত্ত্বেও আজকের আমি আরও একটা ঘরোয়া জৈব খাবার তৈরি করে তোমাদের দেখাবো, যে খাবার প্রয়োগ করে গাছে কিন্তু খুব সুন্দর গ্রোথ তোমরা পেতে পারো। বিনা খরচায় কিন্তু সেই খাবার তোমরা প্রয়োগ করতে পারো গাছে। বন্ধুরা, জবা গাছ একটি গরম জলবায়ুর গাছ, তাই ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই কিন্তু এই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়। আর যদি আমরা ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই গাছের রিপোর্টিং বা প্রুনিং না করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, ফলে গাছের বৃদ্ধি ভালো হয় না। এই কারণেই কিন্তু আমাদের জবা গাছগুলোকে এই সময় অবশ্যই রুট প্রুনিং অথবা রিপোর্টিং করা খুব প্রয়োজন। আর গাছের ডালপালাগুলো এতটাই লম্বা হয়ে যায়, যদি আমরা ঠিকঠাক মতো শেপ না দিতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে আরও লম্বা হয়ে যাবে এবং গাছের শেপ ভালো থাকবে না, আর গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে না। বন্ধুরা, রিপোর্টিং বা প্রুনিং করার পর রয়েছে কয়েকটা টিপস বা কাজ, যে কাজগুলো অবশ্যই আমাদের করা দরকার এই মুহূর্তে জবা গাছে, না হলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ভালো ফুলও আসবে না এবং গাছে তার সাথে গ্রোথও আসবে না। প্রথম যে টিপস সেটা হলো সানলাইট। আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি আমরা আমাদের বাগানের জবা গাছকে ফুল সানলাইটের মধ্যে না রাখি তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না এবং সেই সাথে সাথে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে না। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে যখন সূর্যের তীব্রতা খুব বেশি বেড়ে যায় তখন আমাদেরকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে জবা গাছে দুপুরের রোদ্দুর না পড়ে। বন্ধুরা, এরপর আসি দ্বিতীয় টিপস হলো আমাদের জলের ব্যবস্থাপনা। এই সময় জল দেওয়ার বিষয়ে একটু বেশি লক্ষ্য রাখতে হবে, কারণ যদি জল কম বেশি হয়ে যায় তাহলে গাছের বৃদ্ধির ওপর প্রভাব পড়বে। যখন গাছের প্রুনিং করা হয় আর সেই সময় যদি খুব বেশি জল প্রয়োগ করা হয় তাহলে শিকড় নিউট্রিশন ভালোভাবে গ্রহণ করতে পারে না, যার ফলে এর প্রভাব সরাসরি গাছের নতুন পাতার উপরে এসে পড়ে। বিশেষ করে আয়রনের অভাব দেখা যায়, নতুন পাতা হলুদ হয়ে যায়, কিছু পাতার শিরা সবুজ হয়ে যায়, বাকি অংশ হলুদ হয়ে থাকে। তখন বুঝে নিতে হবে যে টবের মাটিতে জল বেশি হয়ে যাচ্ছে এবং শিকড় কোনো নিউট্রিশন গ্রহণ করতে পারছে না। এছাড়াও আরও একটি সমস্যা হয়, মাটি যদি ক্ষারীয় হয়ে যায় শিকড় ভালোভাবে নিউট্রিশন গ্রহণ করতে পারে না, যার ফলে গাছের গ্রোথও ভালো হয় না আর ভালো ফুলও ফোটে না। এছাড়া পাতা হলুদ হওয়ার আরও একটা কারণ হলো আমরা যে খাবার টবের মাটিতে প্রয়োগ করি অনেক সময় সেই খাবারের মধ্যে আয়রন এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়ে যায় এবং ম্যাগনেসিয়াম আর আয়রনের অভাবের জন্য গাছের নতুন পাতা হলুদ হয়ে যায়। কারণ ম্যাগনেসিয়াম এবং আয়রন এই দুটো ক্লোরোফিল বানানোর জন্য খুব জরুরি। এই তিনটি গুরুত্বপূর্ণ কারণের জন্য কিন্তু অনেক সময় গাছের গ্রোথ কম হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা গাছে এতটাই জল কম প্রয়োগ করি যার ফলে গাছ ঝিমিয়ে যায়, গাছে ভালো গ্রোথ আসে না, যার ফলে কুঁড়িও আসে না। তাই খুব বেশিও জল প্রয়োগ করা যাবে না, আবার খুব কম জল প্রয়োগ করা যাবে না। এমন একটা জল প্রয়োগ করতে হবে যেন টবের মাটি সবসময় ময়েশ্চার থাকে, খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি কাদাও নয়। এই বিষয়টা কিন্তু তোমাদের নিজেদেরকেই লক্ষ্য রাখতে হবে, আর এই বিষয়টা যদি লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জবা গাছ খুব সুন্দর গ্রোথ হবে আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে।
বন্ধুরা এরপর আসি 3 নম্বর টিপস, ফার্টিলাইজার। ফার্টিলাইজারের জন্য দেখো আমি এখানে একটা টব নির্বাচন করেছি, যে টবের মধ্যে আমি খাবার প্রয়োগ করব। এটা একটা 8 ইঞ্চি মাটির টব। তো এই গাছটা লক্ষ্মী জবা ফুলের গাছ, তো এই গাছেই আমি আজকে তোমাদের খাবার প্রয়োগ করে দেখাবো। এবং আরও একটা গাছে আমি খাবার প্রয়োগ করব, যেটা দেশি জবা গাছ। তো দুটো গাছেই আমি খাবার প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো খাবার প্রয়োগ করার আগে কি করতে হবে, গাছ প্রতিস্থাপন করার পর বা গাছ রিপোর্টিং করার পর যখন আমাদের টবের মাটি অনেকটাই শক্ত হয়ে জমাট বেঁধে যায়, তো এই গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে খুশে নিতে হবে। এবং নিচের দিকে যে সমস্ত ছোট ছোট ডালপালা এসেছে, এই ডালপালাগুলোকে কিন্তু আমাদেরকে হাতের সাহায্যে ভেঙে দিতে হবে। কারণ এই নিচের দিকের ডালপালাতে কিন্তু প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। যেহেতু নিচের দিকের মাটি সবসময় ভেজা ভেজা হয়ে থাকে এবং রোদ খুব ভালো পায় না, তো সেই কারণেই কিন্তু নিচের দিকের পাতাগুলোকে আমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো বন্ধুরা এবার দেখো আমি খাবার এখানে কি নিয়েছি। তো প্রথম যে খাবারটা আমি এখানে নিয়েছি সেটা হলো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। তোমরা এখানে কিন্তু ভার্মিকম্পোস্ট নিতে পারো। এই যে খাবারটা আমি তৈরি করছি, এটা কিন্তু আমি একটা দেশি জবা গাছে প্রয়োগ করব এবং এটা একটা রাসায়নিক খাবার হিসেবে আমি তৈরি করছি। একটা মাত্র রাসায়নিক খাবার এখানে আমি প্রয়োগ করব, যেটা হলো পটাশ। এটা লাল পটাশ। অনেকের কাছেই কিন্তু আমি যে সমস্ত ঘরোয়া খাবার দেখাই, সে সমস্ত ঘরোয়া খাবার অনেক সময় নাও থাকতে পারে। সেই কারণেই আমি এখানে 1/2 চামচ পটাশ ইউজ করছি। তো পটাশ দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। তোমরা এখানে ফ্রেশ চা পাতা 1 চামচ নিতে পারো। এরপর যেটা নিচ্ছি আমি, এটা হলো সিউইড গ্র্যানুয়েলস। তো তোমরা এখানে যে কোনো কোম্পানির সিউইড গ্র্যানুয়েলস নিতে পারো। আমি এখানে বায়োভিটা এক্স নিচ্ছি, তোমরা যে কোনো নিতে পারো, সাগরিকা নিতে পারো, অল ইন গোল্ড নিতে পারো। তো 1 চামচ নিয়ে নিলাম আমি এখানে বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুয়েলস। তো দেখো এখানে টোটাল 4টে খাবার আমি নিয়ে নিলাম এবং ভালোভাবে খাবারটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই সময় গাছের গ্রোথের সাথে সাথে কিন্তু গাছে ফুলও আসবে, কুঁড়ি আসবে, সেই কারণে কিন্তু আমি এখানে পটাশ ব্যবহার করছি। তোমরা এই খাবারটা কিন্তু মাটির গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। জমিতে অনেক সময় অনেকের জবা গাছ থাকে, তো তোমরা কিন্তু এই খাবারটা জমির গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু গোবর সারের পরিমাণ বা ভার্মি কম্পোস্টের পরিমাণ একটু বাড়িয়ে দেবে এবং পটাশ 1 চামচ দেবে। তো চা পাতাও আর 1 মুঠো যোগ করে নেবে এর সাথে। তো দেখো এটা একটা দেশি লাল জবার গাছ। তো এই গাছটাও আমি ডাল থেকে চারা তৈরি করেছি। তো এই গাছটা একটা ড্রাম কাটার মধ্যে রয়েছে এবং এটা 10 ইঞ্চির মাপ হবে। তো এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ খাবারটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি কিন্তু কোনো রকম হাইব্রিড জবা গাছে এই লাল পটাশ খাবারটা ইউজ করি না, সেই কারণেই আমি কিন্তু এই খাবারটা দেশি জবা গাছে প্রয়োগ করে তোমাদেরকে দেখালাম। তো এই খাবারটা প্রয়োগ করার পর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আমার টবের মাটি কিন্তু ভিজে রয়েছে, তাই খুব বেশি আমি জল এখানে প্রয়োগ করব না। খুব বেশি জল প্রয়োগ করলে কিন্তু টবের মাটি কাদা কাদা হয়ে থাকবে এবং যদি সূর্যের তীব্রতা না থাকে তাহলে কিন্তু টবের মাটিটা শুকিয়ে যাবে না এবং গাছের কিন্তু যার ফলে ক্ষতি হবে। সেই কারণেই কিন্তু আমি সামান্য পরিমাণ জল প্রয়োগ করছি। যতটুকু জল প্রয়োগ করলে খাবারটা ভিজে যাবে, ঠিক ততটুকুই খাবার প্রয়োগ করব। তো দেখো বন্ধুরা এবার আমি হাইব্রিড জবা গাছের জন্য কি খাবার নিচ্ছি। এটা আমি আমার বাগানের লক্ষ্মী জবা গাছের জন্য এই খাবারটা নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বছরের পুরনো গোবর সার। গোবর সার ওই 150 গ্রাম পরিমাণ, অর্থাৎ 2 থেকে 3 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি 1 বছরের পুরনো। এবার যেটা নিচ্ছি এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। আমি যেখানে লাল পটাশ ব্যবহার করলাম, কিন্তু এই গাছের ক্ষেত্রে, হাইব্রিড গাছের ক্ষেত্রে আমি কিন্তু লাল পটাশ ব্যবহার করব না। এটা সম্পূর্ণ ঘরোয়া খাবার। তো সেই কারণেই আমি এই পাকা কলার খোসাকে 2 সপ্তাহের মতো ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর যখন একটু ক্রিস্পি হয়ে গেছে, ঠিক সেই সময় আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 2 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিলাম। এবং আরও একটা যে খাবার দেবো আমি বন্ধুরা, এটা হলো কমলা লেবুর খোসার গুঁড়ো। এই কমলা লেবুর খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করলে গাছের মাটিতে কিন্তু পিঁপড়ের আক্রমণ হয় না। এই গ্রীষ্মকাল আসছে এবং এই সময় কিন্তু টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হবে। তো এই যদি কমলা লেবুর খোসার গুঁড়ো আমরা গাছে প্রয়োগ করতে পারি, যার ফলে গাছের মাটি অ্যাসিডিকও থাকবে এবং গাছে কিন্তু পিঁপড়ের আক্রমণও কম হবে। এছাড়াও আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা নিলাম 8 ইঞ্চি টবের জন্য। তো এই টোটাল এই 4টে খাবার কিন্তু আমি আমার গাছে প্রয়োগ করব। একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার, কোনো রকম কোনো রাসায়নিক নয়। শুধুমাত্র ঘরোয়া খাবার প্রয়োগ করলে কিন্তু একটু সময় লাগে যে কোনো গাছের বৃদ্ধি হতে বা গাছে ফুল আসতে, কিন্তু গাছ দীর্ঘদিন পর্যন্ত যদি ভালো রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ঘরোয়া খাবারগুলো গাছে প্রয়োগ করো। দেখবে গাছ কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও আসবে। এই খাবারটা বন্ধুরা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারো। এছাড়াও আমি আগের ভিডিওতে যে মিশ্র জৈব খাবারটা দেখিয়েছিলাম সেটাও তোমরা গাছে প্রয়োগ করতে পারো। যে কোনো একটা খাবার কিন্তু অবশ্যই 15 দিন অন্তর অন্তর জবা গাছে প্রয়োগ করতে হবে। জবা গাছ কিন্তু
খুব ফুডি গাছ, ঠিক গোলাপ গাছের মতোই এই গাছ কিন্তু ফুডি গাছ। এই গাছে 15 দিন অন্তর অন্তর গাছে না খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু ফুল আসতে চায় না এবং গাছ বৃদ্ধিও কম হয়। তো সেই কারণেই কিন্তু বন্ধুরা গাছে অবশ্যই সময় সময় মতো গাছে খাবার প্রয়োগ করতে হবে। এছাড়াও বিভিন্ন রকম লিকুইড খাবার আমি তোমাদেরকে দেখাই এবং ধীরে ধীরে ভিডিও আনবো আরও লিকুইড খাবার কি কি এই জবা গাছে প্রয়োগ করা যায়, বিশেষ করে গ্রীষ্মকালের সময়। তো প্রত্যেক দিন ভিডিওগুলো দেখতে থাকো, পরপর ভিডিও আসবে গ্রীষ্মকালীন সমস্ত গাছের। তো দেখো বন্ধুরা, এটা একটা লক্ষ্মী জবা গাছ, গাছের মধ্যে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছে। তো গাছে আমি যে খাবারটা মিশ্র জৈব খাবারটা আগেরবার দিয়েছিলাম, তো সেই খাবার দেওয়ার ফলে কিন্তু গাছের সুন্দর গ্রোথও রয়েছে, গাছের পাতা কিন্তু একদম সবুজ রয়েছে, গাছের মধ্যে কোনো রকম কোনো ক্লোরোফিলের অভাব নেই। দেখো খাবারটা প্রয়োগ করার পর গাছে কিন্তু আমি সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম। দেখো বন্ধুরা, এই যে গাছটা দেখছো এটা হলো বেগুনি জবার গাছ, বেগুনি জবা বা নীল জবার গাছ। তো এই গাছে কিন্তু আমি হার্ড প্রুনিং করেছিলাম এবং তারপর এই গাছে সামান্য পিঞ্চিং করে দিয়েছি। তো যার ফলে গাছটা কিন্তু খুব দ্রুত ঝাঁকড়া হবে এবং এই গাছেও কিন্তু ছোট ছোট কুঁড়ির দেখা পাওয়া যাচ্ছে। এবার বলবো চতুর্থ টিপস হলো বন্ধুরা ইনসেক্ট বা পোকামাকড়। এই জবা গাছগুলোতে যখনই নতুন নতুন কচি কচি পাতা আসবে, গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ দেখা যাবে। গাছের পাতা কুঁকড়ে যাবে, গাছে সাদা মাছির আক্রমণ হবে, মিলিবাগের আক্রমণ হবে, মাকড়ের আক্রমণ হবে, বিভিন্ন রকম পোকামাকড় গাছের মধ্যে কিন্তু দেখা যাবে। তো দেখো এটা কিন্তু একটা সাদা মাছি এই মুহূর্তে এই লক্ষ্মী জবা গাছটার মধ্যে বসে রয়েছে। তো এইরকম বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু তোমরা দেখতে পাবে। গাছের ডালের মধ্যে সাদা রঙের আঠার মতো আটকে থাকবে, ওটাকে বলা হয় মিলিবাগ। তো দেখো এটা দেখো ল্যাদা পোকার আক্রমণের কারণে কিন্তু এই গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। তো এবার আরেকটা পোকা তোমাদের দেখাচ্ছি, এটা দেখো মাকড়সা। এরকম ছোট ছোট সবুজ সবুজ রঙের মাকড়সা কিন্তু গাছের মধ্যে থাকবে এবং গাছের পাতার রস শুষে খেয়ে নেবে, যার ফলে গাছের পাতা কিন্তু ধীরে ধীরে কুঁকড়ে যাবে। তো এইগুলোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য বন্ধুরা আমরা কিন্তু ঘরোয়া উপায়ে এই বেকিং সোডার প্রয়োগ করতে পারি। এটা প্রত্যেক সপ্তাহে 2 দিন পর পর অথবা 3 দিন পর পর লাগাতার ঠিক সূর্য ওঠার আগে অথবা সূর্যাস্ত হওয়ার আগে ঠিক বিকেলের সময় গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। 1 লিটার জলে হাফ চা চামচ নিয়ে ভালোভাবে গুলে নিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। গাছের পাতার উপরে বা তলার দিকে ভালোভাবে স্প্রে করলে কিন্তু এই পোকাগুলো খুব একটা থাকে না। তবে তোমরা চাইলে কিন্তু গাছে রাসায়নিক অবশ্যই প্রয়োগ করতে পারো। রাসায়নিকের মধ্যে কিন্তু তোমরা কনফিডার, কাকা অথবা মিলিবাগের জন্য একতারা গাছে প্রয়োগ করতে পারো। 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঠিক বিকেলের সময় একতারা গাছে প্রয়োগ করলে কিন্তু মিলিবাগের আক্রমণ আর থাকে না। আর যদি দেখো নতুন কচি পাতার মধ্যে পাতা কোঁকড়ানোর সমস্যা হয়েছে তাহলে কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার গাছে প্রয়োগ করতে পারো। 1 লিটার জলে 1 ml অর্থাৎ 20 ফোঁটা নিয়ে গাছে প্রয়োগ করবে ঠিক বিকেলের সময়, অথবা জৈব কীটনাশক কাকা গাছে প্রয়োগ করবে। দুটোতেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যদি রাসায়নিক উপায় একেবারেই না করতে চাও তাহলে কিন্তু নিম পাতা এবং রসুন খুব ভালোভাবে পেস্ট করে গাছের পাতায় স্প্রে করবে, অথবা যেটা দেখালাম খাবার সোডা, দুটোর মধ্যে যে কোনো একটা। যদি কিন্তু জৈব কীটনাশক একটু লাগাতার গাছে প্রয়োগ করতে হয়, তবেই ভালো রেজাল্ট পাওয়া যায়। জৈব কীটনাশক অথবা জৈব খাবার যদি লাগাতার না গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে না। রাসায়নিক খাবার দীর্ঘদিন প্রয়োগ করতে করতে কিন্তু গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়, যে কারণে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে গাছের গ্রোথও বন্ধ হয়ে গেছে এবং গাছে ফুল ফোটাও অনেক কমে যায়। তো সেই কারণেই যদি তোমরা ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যার ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।